সাথী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের সংগঠনের এই জেলার আমাদের রাজ্যের প্রাক্তন নেতৃত্ব, আমাদের রাজ্যের প্রাক্তন সম্পাদক কমরেড জামিল আহমেদ, কমরেড শফিকুল সর্দার আমাদের দেশের কেন্দ্রীয় কমিটির নেতা, কমরেড আলী আকবর আছেন বীরভূম জেলার সম্পাদক, আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, আমাদের মুর্শিদাবাদ জেলা সম্মেলনের প্রতিনিধিরা, এই নবগ্রাম এবং নবগ্রাম থেকে আশেপাশে যে সমস্ত এলাকার সাধারণ মানুষেরা উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের এই সম্মেলনের প্রকাশ্য সমাবেশের যে মঞ্চ তার পক্ষ থেকে এবং গোটা রাজ্যের প্রতিবাদী আন্দোলনের মানুষের তরফ থেকে আপনাদেরকে আমরা লাল সালাম জানাচ্ছি। এই প্রথমবার গোটা পশ্চিমবঙ্গে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং এমন একটা পরিস্থিতিতে এখন সম্মেলন হচ্ছে, জামিল আহমেদের প্রাক্তন নেতৃত্ব আছেন, উনি নিশ্চিতভাবে আমাদেরকে আরো পরিষ্কার করে দিতে পারবেন, ক্লিয়ার করে দিতে পারবেন। আচ্ছা শুনুন, আমি একটু বলছি, আমরা এখানে কতজন এসেছি, ওদের মাধ্যমে গোটা জেলা গোটা রাজ্যের মানুষ দেখছে, এটা আমরা চাই তো। একটু অসুবিধা হয় আপনারা একটু সাইড হয়ে ইয়ে করুন। এইটার মাধ্যমে এই কমরেড আমরা এখানে কতজন আছি, এদের মাধ্যমে গোটা বিশ্ব দেখছে, গোটা রাজ্য দেখছে, গোটা দেশের মানুষ দেখছে, ফলে ওদেরকে একটু সুযোগ করে দিন, প্রেসের লোককে একটু, এরা বাদ দিয়ে এই যে যারা সাংবাদিক নয় তারা দয়া করে একটু অন্যদিকে যায়। ওই যে বললো যে ধ্রুবর আজকে এখানে থাকার কথা, তো ধ্রুব নেই। ধ্রুব কোথায় আছে? ধ্রুব আছে পূর্ব বর্ধমান, সেখানেও আমাদের একটা সম্মেলন চলছে। আচ্ছা, এবার নিজেদেরকে চুপ করে যেতে হবে। গোটা রাজ্যে বন্যা পরিস্থিতি, তো আমাদের সংগঠনের একাধিক নেতৃত্ব, ওই পূর্ব বর্ধমানের ইব্রাহিম, পূর্ব মেদিনীপুরের, পশ্চিম মেদিনীপুরের সুমিত, হাওড়া হুগলির অসংখ্য কর্মীরা এখন এক কোমর জলে দাঁড়িয়ে যেটা সরকারের করার কথা সেটা আমাদের কর্মীরা করছে। মানুষকে বাড়ি থেকে বের করে কোথাও স্কুল ঘরে, কোথাও ত্রাণ শিবিরে, কোথাও হসপিটালে তাদেরকে পৌঁছাচ্ছে। আমাদের এক ঝাঁক কমরেড এখন শ্যামবাজার অবস্থান মঞ্চে বসে আছে। ওখানে প্রতিবাদীরা, আন্দোলনকারীরা, তারা যেদিন থেকে আরজি করের ঘটনাটা ঘটেছে, ডাক্তার মহিলাকে রেপ করেছে, খুন করেছে, সেদিনকে ওই গাড়ি আটকানোর থেকে আরজি করের হসপিটালের ঠিক উল্টো দিকে টেন্ট বানিয়ে থাকার থেকে শুরু করে তারপরে আজকে প্রায় 18টা দিন হলো, তারপরে শ্যামবাজার অবস্থান মঞ্চে আমাদের এক গাদা নেতা কর্মীরা সেখানে বসে আছে। কেউ কেউ আজকে 40টা দিন বাড়ি যায়নি, 40টা দিন বাড়ি যায়নি। আমাদের এক গাদা কমরেডরা আছেন যারা এখন জেলে আছে। পুলিশ কাস্টাডির পর পুলিশ কাস্টাডি হচ্ছে, জেল কাস্টাডির পর জেল কাস্টাডি হচ্ছে, কলতান ছাড়া পেয়েছে, কিন্তু তার সাথে আমাদের একাধিক কর্মীরা, আমাদের যুব নেতারা, তারা এখন জেলে আছে। আইনিগত লড়াই চলছে আর রাস্তার লড়াইটাও চলছে। আমাদের এখন এক ঝাঁক কমরেড রামপুরহাট স্টেশনে অপেক্ষা করছে ডিওয়াইএফআই। কেন?
क्योंकि बीरभूम का परिযায়ী श्रमिक एक बार गया था और वहां पर मर्डर हो गया है। वहां से उसको लेकर आने के बाद अभी रामपुर हाट स्टेशन से उसको घर लेकर आने का जरूरत है। तो एक झाँक कमरेड এখন রামপুর হাট স্টেশনে বসে আছে। আমাদের এক গাদা কমরেড আজকে আমাদের রাজ্যের 22টা জেলাতে কোথাও রুরাল হেলথ সেন্টারের বাইরে দাঁড়িয়ে আছে, কোথাও বন্যার জলে দাঁড়িয়ে আছে, কোথাও ঝান্ডা কাঁধে মিটিং করছে, কোথাও মিছিল করছে, আর কোথাও তৃণমূলের বিধায়কের চোখে চোখ রেখে স্কুলের ভেতরে আর ওকে বোঝাচ্ছে যে কত ধানে কত চাল। আর এখানে আপনারা আমাদের এক গুচ্ছ কমরেডরা আছেন যারা সংগঠনের যে সাংগঠনিক আমাদের যা পদ্ধতি, যে পদ্ধতিতে আমাদের এই গোটা কমিটি স্ট্রাকচারটা চলে, ইউনিট কমিটি থেকে একদম কেন্দ্রীয় কমিটি দিল্লি পর্যন্ত, তার যা কাজ আছে সেই কাজটা এখন এখানে হচ্ছে। আমাদের এক গাদা কমরেড আছে যারা গোটা রাজ্যে এখন বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প করছে। কেন? কারণ জুনিয়র ডাক্তাররা এখন অবস্থানে আছে, কর্মবিরতিতে আছে, সিনিয়র ডাক্তাররা জি জান লড়িয়ে দিয়েছে, মেডিকেল স্টাফরা জি জান লড়িয়ে দিয়েছে মানুষকে পরিষেবা দিতে। তাই আমাদের ডিওয়াইএফআই এর কমরেডরা ছাত্র মহিলাদেরকে সঙ্গে নিয়ে এখন গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতে যা ক্লিনিক চলছে, যা অস্থায়ী মেডিকেল ক্যাম্প চলছে, সেখানে তারা কাজ করছে। আর আমাদের এক গাদা কমরেড আছে যারা আজকেও রাস্তাতে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুরদের সাথে কলেজ স্ট্রিট থেকে এখন শ্যামবাজার হেঁটে গেছে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে। এই যে এতগুলো কথা বললাম, আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আমরা কি একটা ভুল কাজ করছি? আমরা অবাক হয়ে যাচ্ছি গোটা রাজ্যের পরিস্থিতি দেখে। যারা আমাদের প্রাক্তনীরা আছেন তারা আমাদেরকে শিখিয়েছিলেন যে ये जो संपत्ति है, ये जो पूंजी है, ये जो पैसा है, जब उसका मुनाफा होता है, जब उसका लाभ होता है, जब उसका प्रॉफिट होता है, तब वो कुछ नहीं देखता, कुछ भी नहीं। आ जाना तो बंद থাকবে, आजान नहीं सुन रहे। जब वो पॉकेट में रहता है तब वो सोचता है कि ये पॉकेट से बाहर हम कैसे निकले और बैग में कैसे अपना जगह बना पाए, क्योंकि पॉकेट छोटा है, बैग बड़ा है। तो तब वो पॉकेट का, बैग का, बैंक का, बक्से कोई भी दायरा वो नहीं देखता। তারপরে ও যখন আরো ফুলে ফেপে ওঠে তখন ও গ্রাম, শহর, জেলা, রাজ্য এইসব দেখে না। এই লাভের পরিমাণ যখন আরো বেশি বাড়ে তখন ও সম্পর্ক, পরিবেশ, আত্মীয় স্বজন, আমি, আপনি, পর কিচ্ছু দেখে না। এই সম্পত্তির পরিমাণ যখন আরো বাড়ে তখন ও দেশ রাজ্যের গণ্ডি দেখে না, দুনিয়ার গণ্ডি দেখে না, আস্তে আস্তে বাড়তে থাকে। তারপরেও যখন বাড়তে থাকে তখন ও ন্যায় অন্যায়ের গণ্ডি দেখে না। ও শুধু দেখে যে আমার লাভ হচ্ছে কিনা, আমার মুনাফা হচ্ছে কিনা, আমি বাড়ছি কিনা। ও বাড়তে বাড়তে এমন এক জায়গায় যায় যে ও এমন কোন 2 নম্বরই কাজ নেই যে কাজে ও নিজের হাত পাতায় না। এই কাজ করতে গিয়ে ও যে কোনো লোককে নিজের পকেটে ভরে নিতে পারে। তার নাম শাসন হতে পারে, তার নাম পুলিশ হতে পারে, তার নাম বিচার হতে পারে, তার নাম সরকার হতে পারে, তার নাম এমএলএ এমপি হতে পারে। এদের পয়সাটা বাড়তে বাড়তে এরা सिस्टम के, पुलिस को, कोर्ट को, न्याय को, कानून को, जनता को, सरकार को, मंत्री को, चेयर को, इस सभी को अपने सामने घुटने टेकने के लिए मजबूर करता है।
তাই পাড়ার পেঁচো মাতালটা এখন আঙ্গুল খুললে ফুলে কলা গাছ হয়েছে। আর এর সামনে পুলিশ থেকে শুরু করে কোর্ট, আর কোর্ট থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর আর রাজ্যের পুলিশ দপ্তরটাকে নিজের সামনে কান ধরে উঠবোস করাচ্ছে। আর এরা ওই মুর্শিদাবাদের জেলা সম্মেলনে প্রকাশ্য সমাবেশ, সেই সমাবেশের কথা বিড়ি শ্রমিকদের, তাদের সমস্যা, তাদের জীবন, তাদের যন্ত্রণা, তাদের একটা হসপিটাল, তাদের একটা রেমুনারেশন, তাদের একটা বেতন, তাদের একটা সামাজিক সুরক্ষা বাদে হয়ে যাবে। মুর্শিদাবাদ জেলার ডিওয়াইএফআই 14 থেকে 40 বছর পর্যন্ত বয়সে যারা আমাদের 2 টাকার মেম্বার হয়, তাদের যে বিরাট অর্গানাইজেশন পশ্চিমবঙ্গে যার মেম্বারশিপ 30 লক্ষের বেশি, তাদের সম্মেলন গোটা মুর্শিদাবাদে আমবাগান, লিচু বাগানে যারা কাজ করছে, তাদের প্রত্যেক দিনে তারা যে একজন শ্রমিক, তারা যে একজন কর্মী, তাদের জীবন যন্ত্রণার বাদে হয়ে যাবে। এই মুর্শিদাবাদ জেলায় 40টার বেশি আমাদের লোকাল কমিটি, 100 আমাদের ইউনিট কমিটি, সাগরদিঘি তাপবিদ্যুৎ থেকে শুরু করে ওইদিকে ফারাক্কা, এই সবটাকে নিয়ে এখানে যতগুলো ইন্ডাস্ট্রিয়াল হাব হবার কথা ছিল, বহরমপুরের তার একদম বুকের উপরে, কেন্দ্রের উপরে, তার যে সেখানে শিল্প তৈরি করা, সেখানে ব্যবসা তৈরি করা, সরকারি দিক নিয়ে রেখে যে কাজগুলো হবার কথা ছিল, সেগুলোর আলোচনা বাদে হয়ে যাবে। মুর্শিদাবাদের জেলার সম্মেলন হবে আর গরু পাচারের কথা আসবে না। মুর্শিদাবাদের জেলার সম্মেলন হবে আর ফেন্সি ডিল পাচার যারা করছে তাদের কথা আলোচনা হবে না। মুর্শিদাবাদের সমাবেশ হবে আর আমাদের পরিযায়ী শ্রমিকদের আলোচনা হবে না। মুর্শিদাবাদের জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশ হবে আর বহরমপুর মেডিকেল কলেজে প্রতি বছর যে বাচ্চাগুলো জন্ম নিচ্ছে, তাদের মরার হার প্রতি বছর গত বছরের রেটটাকে টপকে দিয়ে আর লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তার কথা হবে না। মুর্শিদাবাদের জেলা সম্মেলন হবে আর সেই জেলা সম্মেলনে এখানকার এমএলএ গুলো, এমপি গুলো নিজেদের 2 নম্বরের টাকাতে গাদা গাদা বিএড কলেজ লাগিয়ে রাখবে আর সেখানে গরিব ছেলে মেয়েগুলোকে পয়সা দিয়ে লেখাপড়া শিখতে বাধ্য করবে, আর যারা সেখানে পড়াবে তাদেরকে বেতন দেবে না, তাদের কথা হবে না। এই মুর্শিদাবাদের লেখাপড়া সম্মেলন হবে আর সিভিক ভলেন্টিয়ার আর পুলিশদের, গুন্ডাদের কাছে জো হুজুরের বিরুদ্ধে লাইন উচ্চারণ হবে না। মুর্শিদাবাদের জেলা সম্মেলন হবে, আমাদের প্রকাশ্য সমাবেশ হবে আর মুর্শিদাবাদে এখানকার ধান, এখানকার মাছ, এখানকার সবজি, এখানকার আলু, এখানকার আম, এখানকার লিচু, এখানকার সমস্ত ফসল ফল, সেগুলোকে নিয়ে আমাদের জন্য একটা কারখানা বানানোর কথা হবে না। মুর্শিদাবাদের জেলা সম্মেলন হবে আর বাংলাদেশের বর্ডারে .0-তে যাদের জমি ছিল, যারা বিএসএফ এর জওয়ানদের দেখরেখের জায়গা 5 থেকে গ্রাম শহরের ভিতরে 50 কিলোমিটার ঢুকে গেল, আর সেখানে আমাদের যাদের ব্যবসা, দোকান আর চাষবাস ছিল, আজকে তারা তার চাষের জমিটা ফেরত পাবে কিনা, আর গেলে সেখানে সে চাষ করতে পাবে কিনা, তার দোকানটা, তার হাটটা হবে কিনা, তার ব্যবস্থার কথা উচ্চারণ হবে না। কি অন্যায় করছি আমরা? কি নিজেরা ভাবুন, আপনাদেরকে ভাবতে আমরা অনুরোধ করছি যারা আজকের এই সমাবেশে এসেছেন। হ্যাঁ, যায় তো আমাদের বাড়ির ছেলে মেয়েরা বাইরের রাজ্যে কাজ করতে, কেন যায়? কারণ ঘরে বসে থাকলে খেতে পাবো না। কেন? क्योंकि बाप का जो जमीन था, उस जमीन पर 2 हाल যদি আমি জমি চাষ করিনি, তবু আমার সারা বছরের পেট ভরা জোগান হচ্ছে না, আমাকে যেতে হচ্ছে বাড়ি ফিরে, বাড়ি থেকে বেরিয়ে। কত দূর? যত দূর গেলে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসা যায়, তত দূর গেলেও কাজ মিটছে, পাচ্ছি না কাজ। কত দূর যেতে হচ্ছে? যত দূর গেলে কাজ পাওয়া যায়, সেখানে 3 মাস, 4 মাস, 2 মাসের আগে বাড়ি ফেরা যায় না। আমি ভুল বলছি?
সকালে বেরিয়ে সন্ধ্যা তো বাদ দিয়ে দাও, 2 মাস 6 মাসও বাড়ি ফিরতে পারে না। একবার ঈদে পেরে, একবার বকরিদে পেরে, আর নইলে বাড়িতে কোনো দুর্ঘটনা বা কোনো ভালো খবর পেলে আসে, নইলে বাড়ি ফেরার জায়গা নেই। কেন? কারণ নিজের জেলায়, নিজের রাজ্যে, নিজের গাঁয়ে, নিজের ব্লকে, নিজের সাব ডিভিশনে কাজ নেই। কেন কাজ নেই? কোন জায়গা যাবা? এমএলএ, মন্ত্রী, কোন জায়গা যাবা? পুলিশ, বিডিও, এসডিও। এই তো বীরভূমে এখন একটা পরিযায়ী শ্রমিকের বাড়ি গেছিলাম, সাংসদ এসেছিল, বিডিওকে ডেকে বলেছে যে দেখো তোমার কি কি করার আছে বলো। বললো ঠিক আছে আমি করে দিচ্ছি। কি না, মরা ছেলের বাপকে 2 জোড়া ধুতি আর মরা ছেলের মাকে 2 জোড়া কাপড় আর 4 বস্তা চাল দিয়ে গেছে। একটা লাশের দাম হয় এটা। ওর বাপকে জিজ্ঞেস করলাম যে কাকা ছেলেটা কাজ করতে গেছিল, যেখানে কাজ করতো তুমি জানতে? বললো না। বিডিও জানতো? বললো না। বললাম ছেলে যে মরে গেছে কে খবর দিল? বললো থানা খবর দিয়েছে। কেন গো, যে মালিকের সঙ্গে কাজ করতো সেই মালিক খবর দেয়নি? বলছে না। সঙ্গে যারা ছিল? বলছে না। কেন না? কেন হবে? ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, আধার কার্ড আছে, লিঙ্ক করাতে গেলে গাটের টাকা 1000 টাকা সরকারকে দিতে হয়। রেশনের কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক না হয়ে গেলে থলি নিয়ে রেশন দোকানে যেতে হয়, আর খালি থলি নিয়ে বাড়ি ফিরে আসতে হয়। ভোটার কার্ডে ছবি না মিললে ভোট দিতে পারে না, আর ছবি মিললেও তৃণমূলীরা ঠিক করে নেয় এবার তোমাকে ভোট দিতে হবে না। তাহলে আমার দায় সরকারের নেই? আমার দায় বিডিওর নেই? এখন তো আমার কাছে আমার একটা ডেথ সার্টিফিকেটও আছে, তাও তোমরা দায় নেবে না। আমি বাইরের রাজ্যে 12,000, 20,000 আর 6,000 টাকা বেতন পাই, সেখানে যদি আমি আমার 3,000 টাকা খাওয়া দাওয়ায় খরচা করি, বাকি টাকা তো আমি আমার পশ্চিমবঙ্গে পাঠাই, যেখানে আমার মা বাপ বউ ছেলে মেয়ে আছে, তারা তো সেখানে খাচ্ছে। তারা তো একটা বিড়ি কিনলেও ট্যাক্স দেয়, দেশলাই কিনলেও ট্যাক্স দেয়, আর দুটো এই প্লাস্টিকের চটি কিনলেও ট্যাক্স দেয়। তাহলে সরকার এই ট্যাক্স নিয়ে হাওয়া কেন হয়ে যাচ্ছে? কেন? কে দেখবে আমাদেরকে? ওই তো পরিযায়ী শ্রমিকদের জন্য নাকি এক গাদা কম্পিউটারে নাকি কি সব আছে, পোর্টাল বলে, ওয়েবসাইট বলে। হাত তুলে বলুন তো, যারা বাইরের রাজ্যে কাজ করতে যান তারা বিডিওর কাছে কেউ একজন নিজের নামটা পরিযায়ী শ্রমিক বলে রেজিস্টার করাতে পেরেছেন কিনা? যে ঠিকাদারের সাথে যান সেই ঠিকাদারকে লেবার কমিশনার অফিস, সেই ঠিকাদারের সাথে বিডিও, এসডিও, ডিএম কথা বলে কিনা? এই ঠিকাদার কোথা থেকে এলো? কে নিয়ে যাচ্ছে কাজ করতে? কাল যদি এই ঠিকাদারের উপরে আক্রমণ হয় তাহলে তো আমার কাজ পাওয়ার জায়গাটাও থাকবে না, क्योंकि देश में भी काम नहीं है, मेरा राज्य में भी काम नहीं है, और बाहर का देश में भी काम नहीं है। कौन खड़ा होगा मेरे पास? कौन देगा खाने के लिए? राशन का चावल वो भी तृणमूल का नेता चोरी करके ज्योतिप्रिय मल्लिक बन जाता है। मेरा स्कूल का शिक्षा, उसका नाम पार्थो चटर्जी हो जाता है। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন? কারণ এখন নতুন পুলিশ কমিশনারের নাম হয়ে গেছে কুণাল ঘোষ। তৃণমূলের নেতা না পুলিশ কমিশনার বোঝা যাচ্ছে না। পুলিশের থানা ওটা তৃণমূলের পার্টি অফিস না পুলিশের থানা বোঝা যাচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন জলে নেমে বন্যা দেখে বেড়াচ্ছেন চারিদিকে, ভিডিও চলছে। সাবিনা ইয়াসমিন কে? সাবিনা ইয়াসমিন মন্ত্রী তো নাকি? এখানকার তো না মালদার? ও তোমাদের পাশেই হলো। লোকে ঢিল পাপড় ছুড়ে দিয়েছিল না একবার গত বছর, তাহলে 1 বছরও শিক্ষা হলো না? এবারেও তো বন্যাতে মানুষ ডুবছে। 74 লক্ষ টাকা, 74,000 কোটি টাকা কোথায় গেল? বাঁধ তৈরি করার কাগজ জমা দিতে পারছে। কি হলো টাকাটা? কে জবাব নেবে? মমতা বলছে দাঁড়াও, এখন ডাক্তার আর নার্সদেরকে গায়ে চুলকানি, রাতে চুলকে ঘুম হচ্ছে না, আমি এখন বন্যা কি করে দেখবো? ঝুড়িতে পচা আলু থাকলে গন্ধ বেরোয় না? বেরোয় তো। আর বাড়িতে মা কি বলে যে দেখ মনে হচ্ছে কোনো পচা আলু
আলু পচে গেছে, ঝুড়ি থেকে ওটা বার করে ফেলে দেয়, বলে না? এবার পচা আলু খুঁজতে পাঠিয়েছে, আর পচা আলু খুঁজতে জানি না, যে আলুতে হাত দিয়েছি আর আঙুলটা ভস করে ঢুকে গেছে পচাতে। মাকে বললাম, মা পেয়ে গেছি আলু পচা, কিন্তু বড় গন্ধ, ওটা হাত গন্ধ হয়ে গেল। বললো আশেপাশের আলুগুলো দেখে নেয়, বাকি আলুগুলোকে তো পচিয়ে দেয়নি। তারপরে যে আলুতেই হাত দিচ্ছি দেখছি ভস ভস করে আঙুলগুলো ঢুকে যাচ্ছে। তৃণমূলের এমন একটা ডিপার্টমেন্ট নেই যে ডিপার্টমেন্টগুলো পচেনি আর যেগুলোতে আলুর মতন ভস ভস করে হাত ঢুকে যাচ্ছে। সেটা শিক্ষা হোক, সেটা পুলিশ হোক, সেটা স্বাস্থ্য হোক, সেটা খাদ্য হোক, কিচ্ছু বাদ নেই, কিচ্ছু বাদ নেই। सुने मजा लगছে, ताली देने इच्छा करছে। लेकिन एक बात सोचिए, आपका रूरल हेल्थ सेंटर में टीबी का दवाई मिलता है? आपका रूरल हेल्थ सेंटर में कुत्ता अगर काट लेता है तो उसका दवाई मिलता है? आपका रूरल हेल्थ सेंटर महकुमा हॉस्पिटल में अगर सांप ने काट लिया तो उसका पैसा, उसका टीका मिलता है, उसका दवा मिलता है? आपका आंखों का अगर मोतियाबिंद का ऑपरेशन होता है तो उस ऑपरेशन के लिए महकुमा हॉस्पिटल रूरल हेल्थ सेंटर कोनो व्यवस्था আছে? কোনো একটা মহকুমা হসপিটালে যদি একটা ক্রিটিক্যাল কোনো কন্ডিশনের পেশেন্ট যায়, তার কাছে তো একটাই কাগজ থাকে, কাগজের নিচে লেখা থাকে রেফার টু বহরমপুর, আর নইলে এনআরএস, নইলে পিজি। এর বাইরে কিছু থাকে? আঙ্গনবাড়িগুলো থেকে গায়ে গায়ে পোয়াতি মেয়েগুলোর জন্য তারা এলাকায় এলাকায় কাজ করতে যাচ্ছে, ভাতের উপরে ডাল, ডালের উপরে ডিমের সেদ্ধ জুটছে। আঙ্গনবাড়িগুলোতে আয়রনের ট্যাবলেট পাওয়া যাচ্ছে, কেন পাওয়া যাচ্ছে না? কেন এক্সপায়ারি ডেটের ওষুধগুলোর যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলোকে তুলে দিয়ে কারেন্ট ডেট বসিয়ে দিয়ে আর সেই ওষুধগুলোকে বাজারে বিক্রি করে দিচ্ছে? আরে প্রেমিক ও প্রেমিকাকে ভরসা করতে ভয় পায় যে নিশ্চয়ই অন্য আবার কিছু। পরিবারে একসঙ্গে থাকলেও নিজেদের মধ্যে ঠোকাঠুকি লাগে, বিশ্বাস অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়। ব্যবসা একসঙ্গে করতে গেলে সেখানেও অবিশ্বাস, কোথাও বিশ্বাসের, কখনো কখনো মান অভিমান তৈরি হয়। কিন্তু কোথায় অবিশ্বাস তৈরি হয় না জানেন? ওষুধে। ওষুধে গিয়ে শুধু ডাক্তারকে বলি যে ডাক্তারবাবু পেটটা বড় গুড়গুড় করছে, দুদিন ধরে ঘুম হয়নি, একটু কেমন পায়খানাটা ঠিক হচ্ছে না। ডাক্তারবাবু চুপচাপ শুনলেন আর চোখ বন্ধ করে যে ওষুধটা লিখে দিলেন, আমার কাছে ওটাই সব, এর বাইরে আমি আর কাউকে জিজ্ঞেস করতে যাই না। কেউ কেউ বলে ডাক্তারের লেখা বুঝতে পারা যায় না, কিন্তু ওষুধের দোকানে দিলে ডাক্তারের সব লেখা ওষুধের দোকানদার বুঝে যায়। আমি মিলিয়েও দেখি না যে ওষুধের কম্পোজিশন কি আছে। ওষুধের দোকানদার বলে দিদি এই ওষুধটা পাওয়া যাচ্ছে না, একই কম্পোজিশনের অন্য কোম্পানির একটা ওষুধ আছে, দেবো? আমি তখন বলি ডাক্তার যেটা লিখেছে তার সঙ্গে মিলছে তো? হ্যাঁ, আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি চোখ বন্ধ করে বলি হ্যাঁ দিন ওষুধটা, ওইটাই খাবো। কখনো কখনো তো ওষুধ যখন কেটে 2-3টে দেয়, 10টা থেকে বের করে তো নিচে এক্সপায়ারি ডেটটা পর্যন্ত দেখি না। কেন? কারণ ভরসা, বিশ্বাস ডাক্তারের উপরে, ওষুধের উপরে। শুধু কি দেখি, দোকানদারকে বলি যে ভালো করে লিখে দিন না একটু খামটার উপরে, খাবার আগে খাবো, খাবার পরে খাবো, খালি পেটে খাবো না ভর্তি পেটে খাবো। এর বেশি তো কিছু জিজ্ঞেস করি না। করি এর বেশি? ডাক্তার যদি বলে দেয় যেটা খাবার আগে, তো যদি কোনোদিন খাবার আগে খেতে ভুলে যায় তো ভাবি যে এই তো ভুল করে ফেললাম, এবার বোধহয় আমার রোগটা সারতে দেরি হয়ে যাবে। চোখ বন্ধ করে হাসতে হাসতে ডাক্তারের সাথে অপারেশনের টেবিলে চলে যায়। চোখ বন্ধ করে ডাক্তার লিখে দেয় সিটি স্ক্যান হবে, হাসতে হাসতে সিটি স্ক্যান রুমে ঢুকে যায়। চোখ বন্ধ করে ডাক্তাররা বলে এখানে বসুন, নির্দিষ্ট সময় এলে আপনাকে ডাক্তার ভিতরে ডেকে পাঠাবে, চলে যায়। পুলিশকে ভরসা করতে ভয় লাগে, কিন্তু ডাক্তারকে ভরসা করতে 1 সেকেন্ড লাগে না। সেই ভরসার জায়গা, সেই বিশ্বাসের জায়গা, সেই আস্থার জায়গাতেও এই নির্লজ্জ দোকান কাটা বেহায়া তৃণমূল কংগ্রেসের সরকারটা সেখানটাও ভয়ে আর অবিশ্বাস আর অনাস্থার জায়গা তৈরি করে দিল। একটা সরকারি ডাক্তার নিজের সরকারি হসপিটালে মার্ডার হয়ে গেল, আর মার্ডার হওয়ার আগে রেপ হয়ে গেল। আর কোথায় যাব? কোথায় যাব? কোথায়? ওষুধকে বিশ্বাস করতে পারবো কিনা জানি না। ওই আর্জিকরের মেডিকেলের প্রিন্সিপালটা এই ওষুধ
का था, वो मुर्शिदाबाद का था, मालदा का था, बर्धमान का था, हुगली का था। कोई वेटिंग टिकट में, कोई कंफर्म ना होने वाला टिकट में, कोई जनरल टिकट में, कोई विदाउट टिकट में। कोरोमंडल एक्सप्रेस से हम लोग जा रहे थे साउथ का स्टेट में काम करने के लिए। बीच में ट्रेन का एक्सीडेंट हो गया और हम लोगों का भाई, हम लोगों का बंधु, हम लोगों का राज्य का लड़का लड़की सबका जान चला गया। किसी का डेड बॉडी मिला तो किसी का डेड बॉडी नहीं मिला। रोते बिलखते भाई बहन माँ बाप 4 दिन 5 दिन 6 दिन 12 दिन तक लाश में अपना बेटा को खोजता रहा जे আমার বেটা কোনটা। কারো হাত পেল তো কারো পা, কারো গলা পেল তো কারো কোমর, কিন্তু ভরসা ছিল যে ছেলেটা যদি এক টুকরো শরীরের কিছু অংশ পায় অন্তত পরে বুকে জড়িয়ে কাঁদতে তো পারবো, বাড়ি নিয়ে যেতে তো পারবো, শ্মশানে জ্বালিয়ে দিতে বা কবরস্থানে দফন তো করে দিতে পারবো, বলতে তো পারবো ছেলেটাকে পাইনি কিন্তু একটা পা পেয়েছিলাম। আজ কোন ভরসাতে ডেড বডি গুলো মর্গে পাঠাবো বলতে পারছেন? যেখানে ডাক্তাররা মর্গে লাশ বেচে দিচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ বেচে দিচ্ছে। আমি আপনি কি বেচতে পারি? বেশিকে বেশি লটারির টিকিট, চুরি করলে একটা ছাগল, নইলে লোকের বাড়ির থেকে কিছু জিনিস বেচতে পারি খাবার জন্যে। নিজেদের মেধা, নিজেদের গতর যদি কিছু না থাকে তাহলে ফিরে ব্লাড ক্যাম্পগুলোতে, ব্লাডের যে আমাদের হসপিটালগুলো আছে সেখানে গিয়ে কেউ নিজের 1 বোতল রক্ত বিক্রি করে দিচ্ছে। যারা আরেকটু উন্নত তারা নিজেদের মেরুদণ্ডটা বিক্রি করে দিচ্ছে, যারা আরেকটু উন্নত তারা তাদের বিবেকটা বিক্রি করে দিচ্ছে, আর যারা সরকার তারা আমাদের ভরসা বিশ্বাস, আমাদের লাভ, আমাদের ওষুধ বিক্রি করে দিচ্ছে। রাস্তায় নামতে হবে না? হবে না রাস্তায় নামতে? रेप माने की रेप माने? डॉक्टर साहब कुछ एग्जामिन करेगा, कुछ टेस्ट करेगा, उसके बाद बोलेगा कि इस लड़की के साथ 1 या 2 जन रेप किया था, क्या मिला, कहां पर काटा, কোথায় অন্যের চুল পাওয়া গেল, কোথায় দাঁতের কামড় পাওয়া গেল, শুধু এইটুকু রেপ, শুধু এইটুকুকে রেপ বলে? আমার দিকে আমার ইচ্ছার বিরুদ্ধে আপনি তাকাবেন, আমার গা ঘেঁষে চলে যাবেন, বাসে আমার সঙ্গে লেফটে দাঁড়িয়ে যাবেন, আমাকে কোথাও টন্টিটকিরি করবেন, আমাকে অপমান করবেন, সেগুলোর কোনো ডাক্তারি পরীক্ষা না হলে সেগুলো রেপ নয়। একটা মেয়েকে রেপ করছে ডাক্তারখানার ভিতরে, তার কোমর আর জাঙ্গের মাঝখানের হাড়টাকে ভেঙে দিচ্ছে। নবগ্রাম থানাতে যান, গিয়ে বড়বাবুকে বলুন যে স্যার, স্যার বলার দরকার নেই, বলবেন 2 কাপ চা খান। আর বহু তো অ্যাক্সিডেন্ট হয়, এমন একটা অ্যাক্সিডেন্ট বলুন তো যেখানে এই পেলভিক বোনটা ভেঙে যায়। ওদের কাছেও যত পোস্টমর্টম রিপোর্ট আছে আর যত মার্ডার কেস আর যত অ্যাক্সিডেন্ট কেস আছে সেখানে পেলভিক বোন ভাঙার পাবেন না। এখানকার হেলথ সেন্টার থেকে শুরু করে বহরমপুর मेडिकल कॉलेज আর যাদের আরো একটু PGNRS যাবার আছে তারা সেখানে চলে যান और वहां जाकर पूछिए, जो सब डॉक्टर पोस्टमार्टम करते हैं उन लोगों से पूछिए कि इतना तो लाश आप लोग हर दिन छेड़ते हैं, काटते हैं, फाड़ते हैं, कभी पेल्विक बोन टूटने का कोई हिस्ट्री मिला है? डॉक्टर भी बोलेगा, पुलिस भी बोलेगा कि नहीं। জাঙ্গ আর কোমরের মাঝখানে, থাই উরু আর জাঙ্গের মাঝখানে যে নরম হাড়টা থাকে সেই হাড় ভাঙার কোনো কেস আমরা পাইনি, কিন্তু ডাক্তার মেয়েটির ওই পেলভিক বোনটাই ভেঙে দিয়েছিল। 2 জন মিলে 1 জন মিলে গলাটা একটু বাগে পেলে টিপে দিলে এমনি শ্বাসরোধ হয়ে মরে যায়। ওরা গলাটাকে মেয়েটার এমনভাবে টিপেছিল যাতে গলার হাড়টা ভেঙে যায়। ওনা মেয়েটার উপরে এমনভাবে অত্যাচার করেছিল যে মেয়েটার 2 চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। গোটা ঘর জুড়ে মেয়েটার গোছা গোছা চুল পড়ে আছে, চুল। এই আমার চুলে যে ক্লিপটা আছে এটাকে বলে ক্লেচার, ক্লিপ বলে। এই ক্লিপের একটা ভাঙা অংশ মেয়েটার ওই গোপন অঙ্গের কাছে আধা টুকরা পড়েছিল। আধা টুকরা কোথায় আছে মেয়েটার দ্বিতীয়বার পোস্টমর্টম হলে পাওয়া যেত।
এখানেই শেষ নয়। এই মেয়েটির রেপিস্টদের মার্ডারারদের শাস্তির দাবিতে যখন রাজ্যিকর রেপ মার্ডার, তখন আরো 4 জন 3 জন রেপিস্ট মিলে গোটা শরীরটা দাঁতে করে শুধু কামড়াচ্ছে আর চিবাচ্ছে। পারবেন তো বাঁচতে? পারবেন তো? দুষ্কৃতীরা অপরাধীরা ধরা না পড়লে পারবেন তো বাঁচতে? আচ্ছা, গোটা রাজ্য চাইছে অপরাধীরা ধরা পড়ুক। সিনেমা আর্টিস্ট, টিভি আর্টিস্ট, খেলোয়াড়, যাত্রা সবাই চাইছে অপরাধীরা ধরা পড়ুক, রেপিস্ট মার্ডারাররা শাস্তি পাক। এসএফআই চাইছে, ডিওয়াইএফআই চাইছে, হ্যান্ডবা চাইছে, পলিটিক্যাল পার্টি চাইছে, ডাক্তাররা চাইছে, নার্সরা চাইছে, বয়স্করা চাইছে, বাচ্চারা চাইছে, ডাক্তারের মা আর বাবাও চাইছে যে শাস্তি পাক। সুপ্রিম কোর্টে মামলা চলছে, উকিল দাঁড়িয়েছে। নির্যাতিতার মা বাবার কাছে উকিলরা 1 টাকা নেয়নি। দয়া করেছে না, বিবেকের তাড়নায় দাঁড়িয়েছে, অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য দাঁড়িয়েছে। কিন্তু তাও তো কোর্টের একটা স্ট্যাম্প পেপার, একটা কোর্টের সময় নেবার জন্য কিছু টাকা তো সরকারি কাজে করবে খরচ হয়, তার টাকা তো কেউ দিচ্ছে। কে দিচ্ছে? জুনিয়র উকিলরা, ডাক্তার বাবুরা, সাধারণ মানুষ 200, 500, 5000, 2000 যা পাচ্ছে টাকা দিচ্ছে। কেন দিচ্ছে? না, নির্যাতিতা দোষীরা শাস্তি পাক, আর্জি করে রেপিস্টরা মার্ডারাররা শাস্তি পাক। কিন্তু তার বিরুদ্ধে উকিল দাঁড়িয়েছে। এই উকিলরা কি চাইছে? ডাক্তারদের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে উকিল দাঁড়িয়েছে, এরা চাইছে ধর্ষকরা, খুনিরা শাস্তি পাক। কিন্তু সুপ্রিম কোর্টে এই উকিলদের বিরুদ্ধে উকিল দাঁড়িয়েছে। এরা তাহলে কি চাইছে? কি চাইছে এরা? হ্যাঁ, আপনারা বলুন। এক পক্ষের উকিল দাঁড়িয়েছে, ধর্ষকদের আর খুনিদের শাস্তি চাইছে, তাহলে তার বিরুদ্ধে যে উকিলরা দাঁড়িয়েছে তারা কি চাইছে? কি চাইছে? যাতে ধর্ষকরা শাস্তি না পায়, তাই তো? আচ্ছা, তারা তো বিনা পয়সায় দাঁড়ায়নি, তাহলে তাদের কোর্টের ফিজ আর উকিলের টাকা কে দিচ্ছে? কে দিচ্ছে? জীবনের জন্য ধর্ষকদেরকে আর খুনিদেরকে বাঁচানোর জন্য সরকারকে টাকা কে দিচ্ছে? তাহলে সরকার আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে আমার মেয়ের খুনি আর আমার মেয়ের ধর্ষকদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে কপিল সিব্বলদেরকে দাঁড় করিয়েছে। আপনি দাঁড়াবেন না রাস্তায়? আপনার বিবেক, আপনার মস্তিষ্ক, আপনার মন, আপনার বাড়ির বাচ্চা ছেলে মেয়েটা এই দাবি করছে না? কাজ নেই, মুর্শিদাবাদ ঢুকছে, পরিযায়ী শ্রমিক হয়ে গাদা গাদা ছেলেরা বাইরে চলে যাচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল জোনগুলো ফাঁকা পড়ে আছে, সেখানে সব জমির মাফিয়ারা কাজ করছে, এদিকে কয়লা গরুতে ফাঁক করে দিচ্ছে, আর ওইদিকে ধর্ষকদেরকে আর মার্ডারারদেরকে বাঁচানোর জন্য তৃণমূলের মমতা ব্যানার্জি আমাদের ট্যাক্সের টাকায় ওর বাপের টাকা মনে করে আর উকিলকে দাঁড় করিয়েছে। তার বিরুদ্ধে লড়াইটা, আপনার ভাগের লড়াই কেউ লড়ে দেবে না। আপনার লড়াইটা আপনাকেই লড়তে হবে, কারণ আপনি আপনার লড়াই করার ঠিকাটা কাউকে দিয়ে দেননি। যদি নিজেরা লড়াই করতে পারেন তাহলে শুধু রেপ নয়, বেকারের কাজ না পাওয়ার যন্ত্রণা নয়, কারখানা তৈরি না হওয়ার যন্ত্রণা নয়, এই পশ্চিমবঙ্গের মাটিতে মাথা উঁচু করে বেঁচে থাকার যে লড়াইটা, সেই লড়াইটাও একটা জায়গা পাবে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, মুর্শিদাবাদ জেলার সম্মেলন এটা কোনো আনুষ্ঠানিকতা নয়। হ্যাঁ, মঞ্চটা আমাদের উঁচু হয়েছে, মাইকটা আমাদের একটু বেশি আছে, আপনারা একটু গাড়ি ঘোড়া ভাড়া করে আজকে সমাবেশে এসেছেন, কিন্তু লড়াইটা যতটা কলকাতায় ততটা আপনাদের পাড়াতেও, যতটা কলকাতায় ততটা আপনার এলাকার থানার বাইরেও, যতটা কলকাতায় ঠিক ততটাই আপনার উপস্বাস্থ্য কেন্দ্রের বাইরেও। তাই এই লড়াইটাকে জারি রাখবেন এই আশা করে আমার শেষ দুটো অনুরোধ। এক, ये सरकार सोच रही है कि ये जनता भूले बिसरे आज रास्ते पर उतरे हैं, कल भूल जाएगा, तो इस बहरा और अंधी सरकार को और एक बार हम लोगों का आवाज सुनाने के लिए
দেখেছো ঘুঘুর ফাঁদ দেখনি। আর আমার দ্বিতীয় আপনাদের কাছে আবেদন, পুজো আসছে, ওরা ভাবছে যে পুজোতে বোধহয় আমরা সব আমাদের জ্বালা যন্ত্রণা ভুলে যাব, তাই ওরা আমাদেরকে উৎসবে মাততে বলেছে। আমার আপনাদের কাছে আবেদন, পুজো আসছে, অনেক উৎসব, অনেক পরব পশ্চিমবঙ্গে, 12 মাসে 13 পার্বণ, কিন্তু আমাদের কাছে এখন আরও একটা উৎসব, সেটা হলো আরজি করেন নির্যাতিতা দোষীদের শাস্তি চেয়ে উৎসব, তার পার্বণ। আর সেই পার্বণ করতে গেলে এবছরের পুজোতে কেউ একটা জামা কম কিনুন, কেউ একটু কম দামি জামা কিনুন, চাইলে কেউ একটা জামা কেনেনি না, ছেড়ে দিন। কেউ একটা দিন বাইরে ঘুরতে কম যান, কেউ একটা দিন বাইরে ফুচকাওয়ালা থেকে রেস্টুরেন্টে কম খান, কেউ একটা দিন পরিবারের লোককে কম উপহার দিন, কিন্তু নিজের পাড়াতে, পাড়ার মোড়ে আর নিজের ঘরের দেওয়ালে লিখে দিন, উই ওয়ান্ট জাস্টিস, ফাইট ফর জাস্টিস। আরজি করেন নির্যাতিতা দোষীদের শাস্তির জন্য, শেষ অবধি দেখে ছাড়ার জন্য একটা দেওয়াল লিখন করে দিন। এই দুটো অনুরোধ করে, আবেদন করে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।